না, কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে, এটা কেউ ভুল ধারণা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন, দ্বিতীয় দিনে ছিলেন, তৃতীয় দিন আজকেও ছিল। কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন, নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন, ভাই কদ্দূর কী হচ্ছে, ভাই দেখুন আমি আসতে পারছি না। তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন, তিনি আমাদের সাথে আছেন। তার সম্পর্কে গীত মিথ্যাচার করে, আমি বলবো সেটা চরম অন্যায় করছেন। তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আমিও যেমন একজন সদস্য, তিনিও একজন সদস্য, তিনি আমাদের বাইরের কেউ নয়। বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে, সেটাকে আমরা কনসিডার করছি। জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো। এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্ণামঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব। যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন, এখানে করতে দেব না, তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন। তার আমি অহংকার বলবো না বা আমরা জেদ ধরে তাকে আমরা পরাস্ত করেছি এটাই বলবো, এটা বলবো না। তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন, আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি। 3 দিন আপনারা ধর্ণা করলেন, এর পরবর্তী প্রস্তুতি কী হয়েছে? এত করে ওটা তো আমাদের ফোরাম বলতে পারবে কী কী আমরা করব। তবে একটা কথা বলি, এটাকে আমরা কন্টিনিউ করবো, এখানে না হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউ হবে। দেখুন, বোকা বোকা কথা বললে সহ্য করতে পারবো না। আমি আজকে ডেটা দিলাম, মমতা ব্যানার্জি তো এসআইআর সমর্থন করছে। মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে, অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন, যেগুলো ইলেকট্রাল মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন। তাহলে বলুন, আপনি সব গল্প শোনাতে পারুন। বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ, আপনাকে লড়াই করতে হবে। দেখুন, একটা কথা বলি, একটা উদাহরণ দিচ্ছি। সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক, তারা বিষে কিন্তু মারা যায় না, তারা হার্ট অ্যাটাক করে। কেন? সাপ কামড়েছে মরে যাব, এই ইফেক্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। তো সুতরাং সাপে কামড়ালে প্রায়, আমি যতটুকু মেডিকেল সায়েন্স, আমি সায়েন্সের ছাত্র নয়, প্রায় নাকি 60 থেকে 90 মিনিট মানুষ, 90 মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে। এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না, কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায়। কি করে? ওরা ব্রেনে বা হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, সাপ কামড়েছে মরে যাবো, তো মরে গেছে। তো আমাদেরকে এই এসআইআর নিয়ে আতঙ্কিত করা হচ্ছে। কদিন আগে দেখলেন না, এসআইআর আতঙ্কে একজন মারা গেছে। তো আর মানুষকে মারতে দেবো কেন? আমরা চোখ কান খুলে রাখবো, বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেব না। যেভাবে 65 লাখ বৈধ ভোটারকে, 65 লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল, সুপ্রিম চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে, ইসিআই তার জায়গায় এসে পৌঁছেছে। তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয়, সুপ্রিম চর খাবে, আইনের ধারা যাবো, আমাদের ফোরাম ছুটবে আইনে লড়াই। তবে একটু কথা বলে থাকি, 2002 সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিমবাংলাতে, 28 লক্ষ নাম বাদ গেছে। তখন চিৎকার চেঁচামেচি হয়নি, এখন হচ্ছে কেন? দুটো হতে পারে, একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে, বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে। আমরা পশ্চিমবাংলার নাগরিক, দেশের নাগরিক, আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে, আমরা চুপ করে যাবো? অত সহজ নাকি? সংবিধান আমাদের জন্য, আইন আমাদের জন্য। আমি একটা কথা শুধু বলবো, আতঙ্কিত আপনারা হবেন না। সবার শেষে দপ্তরে ডিপুটেশন দিয়েছেন আপনারা? আমরা আজকে 3টে দপ্তরে দিচ্ছি, আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব, আপনার মাথায় রাখুন। অনেক জায়গায় আমরা যাব, বিসিডাব্লিউ দপ্তরে, লেবার দপ্তরে, ইলেকশন কমিশনে আমরা দিয়েছি, কথা বলেছি। আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম। বলছে না যে নাকি সমর্থন করছে, সমর্থন অসমর্থনের প্রশ্ন আসছে না। আর্টিকেল 324 অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম, ওই এসআইআর কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করব। আমি আবারও বলছি, এটা ভুল বোঝানো হচ্ছে। এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে, এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে
থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায়, সেই দুটো অফিসারের 600 শূন্য পদ আছে, সেই 600 শূন্য পদ পূরণের জন্য তড়িঘড়ি করছে। আপনাকে আমাকে দিয়ে, কিছু ইউটিউবারকে দিয়ে, কিছু ভাড়াটের লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে। বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা, আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি, যার নামের বানান ভুল, হ্যান ত্যান যেগুলো যা সমস্যা আছে, আমরা যদি চেষ্টা করব এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার। 18,000 অযোগ্য যে নাম এসছে তাদের কাছে অধিকাংশ তৃণমূল ঘনিষ্ঠ, কি বলবেন? বিজেপি নেতা নিদান দিলেন যে প্রতিটি হিন্দু পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে, কি বলবেন? এখন অ্যারেস্ট হয়েছে, পুলিশ এখন অ্যারেস্ট করেছে। কামরুজ্জামান ভাই শুধু একটু নেমেছিল রাস্তায় যে ওয়াকফ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না, SIR এর নামে নাগরিককে হয়রানি করা যাবে না, ফেক ST/SC সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে, OBC নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই ন্যূনতম ডিমান্ড নিয়ে নেমেছিল, পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল। যে ধারা সেকশন দিয়েছিল, আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন, আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, শামীম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো, ফিরদাউস শামীমদা, গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে। হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পৌঁছতাম। ভাবতে পেরেছেন, প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নেয়াস্ত্র, আপনার কথা বলে যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে না। আর যারা বলছে সংবিধান মেনে চলো, সংবিধানের আর্টিকেল মেনে চলো, তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে। এটুকু বুঝতে হবে, তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। 1806 জন যে অযোগ্য চাকরি বাদ দিয়ে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম, রাজনীতিকে সার্টিফিকেটের যে সংক্রান্ত এটিগুলো হচ্ছে, আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো বাকিটা। এই ফোরামের পরবর্তী পদক্ষেপ কি আছে? আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে হবে, আমি সব বলতে পারি নাকি? আমি সর্বা নাকি এর? কাস্ট সার্টিফিকেট আমাদের অনেক টিম আছে এর মধ্যে। এইটাকে নিয়ে বলবেন, যেহেতু আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে BCW দপ্তরের সামনে বসে পড়বো। আমরা দেখেছিলাম যে ব্রিগেডের ডাক দেওয়া হচ্ছে, আপনাদের এই ফোরামের তরফ থেকে ব্রিগেডের সব হবে, একটু ধৈর্য ধরুন না, এই তো সবে শুরু, ধৈর্য ধরুন। কামরুজ্জামান সাহেবকে তেমনভাবে না, কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে, এটা কেউ ভুল ধারণা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন, দ্বিতীয় দিনে ছিলেন, তৃতীয় দিন আজকেও ছিল। কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন, নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন, ভাই কতদূর কী হচ্ছে, ভাই দেখুন আমি আসতে পারছি না। তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন, তিনি আমাদের সাথে আছেন। তার সম্পর্কে দ্বিতীয় মিথ্যাচার করে, আমি বলবো সেটা চরম অন্যায় করছেন। তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আমিও যেমন একজন সদস্য, তিনিও একজন সদস্য, তিনি আমাদের বাইরের কেউ নয়। বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে, সেটাকে আমরা কনসিডার করছি। যে পুলিশ আপনাদের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে কি আপনারা? বললাম তোরে ভাই বক্তব্যে আপনাদেরকে, যে আইনি লড়াই করবো আমি। থ্যাংক ইউ। বাংলার মানুষকে আশ্বস্ত করতে হবে যে বিহারে যে ঘটনা ঘটেছে এইটা বাংলায় ঘটবে না, এবং প্রকৃত ভোটার একজনও বাদ পড়বে না, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। এবং যদি কোনো লোকের নাম বাদ চলে যায় আর যদি তাতে দেখা যায় আপনার ভুল, তাহলে আপনাকে ক্ষতিপূরণ সহ তার নামে সংশোধন করতে হবে এবং অবিলম্বে, এমন নয় যে লম্বা আপনারা টাইম টানবেন আর মাঝখানে 2026-এর ইলেকশন সে বাদ পড়ে যাবে, এইটা হবে না। 2002-এর রেফারেন্স নয়, 2024-এ যারা ভোট দিয়েছে তাদেরকেই ট্রিট করতে হবে। আপনি 2002-এর ট্রিট করছেন মানে পুরনো কাসুন্দি ঘাটার চেষ্টা করছেন, এগুলো কিচ্ছু করা যাবে। এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের প্রতিটা কথা আমরা চিফ ইলেকশন কমিশনের দপ্তরে পাঠাবো, আপনাদের অ্যাড্রেসগুলো জানাবো। এবং বিএলও যেগুলো যাচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে বসে, পার্টি অফিসে বসে কার নাম বাদ যাবে, কার ঠিক করবে, এইসব কাণ্ডগুলো করছে, বাড়ি বাড়ি যাচ্ছে না। তার জন্য তারা বলেছে আমরা নতুন প্রোগ্রাম নিচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে সেলফি তুলে আমাদের পাঠাতে হবে এবং তাদের মোবাইলে আমরা GPS লোকেশন সিস্টেম ফিট করে দেবো, প্রকৃত সে বাড়িতে গেছে কিনা সেটাও প্রমাণ হবে। আমরা এই ব্যবস্থাগুলো করছি। চাকরি দুর্নীতি যেহেতু রোকাটাকেও একটা সাংবিধানিক দায়িত্ব, যেভাবে চাকরি দুর্নীতির ফলে যেটাকে 2000-এর কাছাকাছি যে প্যানেলটাকে একটা পর্যায়ে তাহলে হলো, এরপরে যে যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদেরকে দিয়েছে, এ নিয়ে কি কোনো কি আন্দোলন টাইপের হবে যে তাদের নামগুলো আসবে? দেখুন, টাকার পরিমাণটা আজকে এক্ষুনি আপনারা কথা শুনলেন, চাকরিজীবীরা নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে কথা বলা হবে, দরকার হলে তাদের লড়াই হবে। তো বাংলার প্রতিটা মানুষের লড়াই আমরা লড়বো। এবং দুর্নীতি যদি বলেন, এই চাকরি দুর্নীতিটা অ্যাকচুয়ালি একটা প্রকল্প। আপনি বলুন, যোগ্য অযোগ্য ধরে টানাটানি হলো, কিন্তু যারা টাকা নিল ওই তাদের তো খুঁজে বার করা হলো না। তার মানে ওই টাকাটা আপনার লোক নিয়েছে, তাই আপনি তাদের বাঁচিয়ে
বাঁচিয়ে নিলেন আর এদের মধ্যে যোগ্য করছেন। আপনি ভাবুন সারদা কাণ্ডে 8.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত আমানতকারী এবং 34,000 কোটি টাকা ঘাপলা হলো। এত দপ্তর সিল করে এত কাগজ নিয়ে তদন্ত করে এত দিনে প্রমাণ করলো সুদীপ্ত সেন আর ওই কি দেবযানী ওরা নাকি নির্দোষ। তাহলে আপনারা কি নির্দোষ খোঁজার তদন্ত করেছিলেন না দোষী খোঁজার? দোষীটার কে? তাহলে কি দোষী কি মুখ্যমন্ত্রী? কারণ কুণাল ঘোষ বলেছিল এই কেলেঙ্কারি সারদা কাণ্ডের মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী এবং এর সব পয়সার ফায়দা উনি তুলেছেন। তাহলে তো এখন মনে হচ্ছে তিনি সেই দুর্নীতিপরায়ণ লোকগুলোকে আপনি বাঁচিয়ে নিলেন। তাহলে আজকের দিনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল, সে বেকসুর খালাস হয়ে গেল। তাহলে এই বিচার ব্যবস্থা এই সিস্টেমে যে উপর থেকে নিচে পর্যন্ত হঠাৎ চলছে যে কোনো অপরাধী ধরা পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আর তাদের কথা শোনার কেউ নেই। এইটা হচ্ছে সব থেকে বড় দুর্নীতির প্রকল্প। মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্য বিজেপি প্রতিটি পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে এবং জঙ্গিপুরের মাটিতে বেছে নিধন করছে। আমি শুনেছি কালকে এই কথাটা জঙ্গিপুরে বলেছে। এই কথাটা বলার সুযোগ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। কারণ এর আগে শুভেন্দু অধিকারী অনেকগুলো কথা বলেছে, আপনার অর্জুন সিং অনেকগুলো কথা বলেছে। আপনারা সবাই জানেন কে বলছে ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, চ্যাংদলা করে এমএলএদেরকে বাইরে করে দেবো, কে বলছে টুকিনে মালদা মুর্শিদাবাদ খালি করে দেবো। কারো নামে এফআইআর হয়েছে, কারো গ্রেপ্তারি হয়েছে, কারো কোনো শাস্তি হয়েছে। গ্রেপ্তারি কার হবে? আমাদের হবে। নৌশাদ সিদ্দিকী দুবার গ্রেপ্তার হবে। আর আজকে দেখুন ধুলিয়ানে আপনারা যে কাণ্ড করে রেখেছে, এই যে অর্জুন সিং, এই যে আজকে যে ধনঞ্জয় যে কথাটা বলেছে বিজেপির নেতা জঙ্গিপুরে, এইটা তো একটা স্কিম। এরা অস্ত্রের কথা বলবে, অস্ত্র রাখার কথা বলবে, কারণ এরা হিন্দুদের ঠকাতে চায়। হিন্দুদের মুসলমান মারার কথা বলছে, দাঙ্গার করার কথা বলছে। কিন্তু হিন্দুর ছেলে পড়াশোনা কি করে করবে? তার স্কলারশিপ, তার চাকরি, তার সংরক্ষণ কোনো কিছু নেই। কোম্পানি অ্যাক্ট যেটা ছিল মানে লেবার অ্যাক্ট, সেইটাকে তুলে দিয়ে সব মানুষকে কৃতদাস বানিয়ে দিল। 12 ঘন্টা 14 ঘন্টা কাটছে, সারাদিনে 300 টাকা রোজগার করে তারা সংসার করে। আজকের দিনে যুবকরা দিনে সপ্তাহে 3 দিনের বেশি কাজ করে না, জোম্যাটো, উবের, ওলা এইসব চালাচ্ছে। তারা বলছে যে দাদা বুঝতে পারছি না বিয়ে কি করে করবো, এত কম ইনকামে বিয়ে করলে বউ পালিয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব চিত্র। আর মেয়েরা বলছে যখন কাজ করেই খাবো তাহলে বিয়ে করার দরকার কি? আজকে এই জায়গায় এনে দেশকে দাঁড় করিয়ে দিয়েছে এবং তাদের কথা বলার কেউ নেই। তাদেরকে বলছে অস্ত্র রাখো, মুসলমানের সঙ্গে লড়ো। আপনি ভাবেন পশ্চিমবঙ্গে মুসলমান 27 থেকে 30% হবে। এই রাজ্যে কি পুলিশ নেই, প্রশাসন নেই, মুখ্যমন্ত্রী নেই? তাহলে এই মুখ্যমন্ত্রীর সামনে যখন বিজেপি নেতারা বলছে অস্ত্র রাখো, তাদেরকে আপনি গ্রেপ্তার কেন করছেন না? কারণ আপনিও চান অস্ত্র রাখুক, দাঙ্গা হোক, অস্ত্রের ট্রেনিং আরএসএসের হোক এবং তার বিনিময়ে মুসলমানরা আতঙ্কিত হোক আর বলবে এখন তো বাংলায় কোনো দল নেই, একদিকে বিজেপি দাঁড়িয়ে আছে, একদিকে তৃণমূল, বিজেপি তো যেতে পারবে না, অতএব আপাতত তৃণমূলকেই ভোট দিতে। এটা হচ্ছে প্রকল্প, এটা হচ্ছে ফর্মুলা। ধর্মতলায়িত করার জন্য ওবিসি দপ্তরে আমরা গিয়েছিলাম, অনগ্রসর দপ্তরে। সেখানে গিয়ে বিশেষভাবে এই যে এসটি ফেক সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে আমরা অভিযোগ করে এসেছি এবং তার সঙ্গে যারাই জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার কথা বলেছি। এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে, তাদের গড়িমসির কারণে এই যে ওবিসি এ এবং ওবিসি বি এর জাতাকলে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় তারা শিক্ষা, চাকরি বাকরির যে সংরক্ষণের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খুব সাম্প্রতিককালে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনেও দেখা গেল প্রকৃত অর্থে মুসলিমরা, মুসলিম ব্যাকওয়ার্ড শ্রেণীর লোকেরা তারা সেভাবে জায়গা পেল না। সেই ওবিসি এতে ওবিসি বি থেকে কিছু লোকদেরকে ঢুকিয়ে দিয়ে পুরো কোটাকে পূর্ণ করে দেওয়া হলো। এগুলোর ব্যাপারে আমরা অভিযোগ করে এসেছি এবং আমরা দাবি করেছি এই ওবিসি এ এবং ওবিসি বি এর যে জটিলতা এটাকে দ্রুত সম্পাদন করা হোক এবং পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের যে অধিকার, সামাজিক অধিকার, সেই অধিকারকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তার বাস্তবায়ন করা হয়, এই দাবি করা হয়েছে। ঠিক আছে, আজকে যেটাকে ধর্মতলাতে যেটাকে ধর্ণা মঞ্চ ছিল, ওখানে আর্মি গিয়ে যেভাবে ওখান থেকে সমস্ত কিছু এটা তো দেখুন
গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে যে তার ফ্রিডম অফ এক্সপ্রেসের, যে তার কথা বলার সাংবিধানিক অধিকার আছে, অধিকার বলে সে কথা বলবে। এবং সেই অধিকারকে যদি কেউ কোনোভাবে অবৈধভাবে সেটাকে রুখে দেয়, তাহলে সেই রুখে দেওয়াটা এটা আমাদের দেশের জন্য এটা ঠিক নয়, এটা দেশের জন্য এটা লজ্জাকর বিষয়। আমরা এই কিছুদিন আগেই পশ্চিমবঙ্গেই এই কলকাতার বুকেই আমরা ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আন্দোলন করতে চেয়েছিলাম, আমরা ধর্ণা করতে চেয়েছিলাম। আমাদেরকে অবৈধভাবে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু অ্যারেস্ট করা হয়নি, করে 24 ঘন্টার বেশি আমাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছিল। এটা গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার একটা অপচেষ্টা। এই ধরনের সমস্ত রকমের অপচেষ্টার আমরা বিরোধিতা করছি। আমার নাম সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি এবং এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের প্রেসিডিয়াম যে বডি, সেই প্রেসিডিয়াম বডির একজন প্রেসিডেন্ট। রাজপথে ছড়িয়ে দিলেন, এই আন্দোলন গ্রামে পাড়ায় পুলিশের মতো ছড়িয়ে দিতে পারবে? অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাসী, আমাদের আত্মবিশ্বাস খুব দৃঢ় যে এটা সবেমাত্র শুরু হয়েছে। এই আন্দোলন বাংলার অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়বে। কারণ এতদিন পর্যন্ত এই সমস্ত ইস্যুগুলো নিয়ে মানুষ একত্রিত হয়নি। এখন একটা ইতিহাস তৈরি হয়েছে, 32টা রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় সামাজিক সংগঠন একত্রিত হয়ে আওয়াজ তুলেছে। এই আওয়াজটা একটা ইতিহাস তৈরি করেছে এবং এই আওয়াজে বাংলার মানুষ তারা প্রত্যেকেই এই আওয়াজের সঙ্গে আওয়াজ মেলাবে। তারা প্রত্যেকেই একটা পিপাসক্ত মানুষ যেমন জল পেলে তারা যেমন যারা আনন্দিত হয়, ঠিক সেরকমভাবে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের 3 দিনের ধর্ণামঞ্চ সেই পিপাসক্ত মানুষকে জল সরবরাহ করতে সক্ষম হয়েছে। তাই আমরা মনে করি যে বাংলা জুড়ে এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের দাবি আদায় হয়। এরপরেই আমরা ইতিমধ্যেই আমরা রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেবো, বৃহস্পতিবার দিন ডেপুটেশন দেওয়া হবে। এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী কর্মসূচি যে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের প্রেসিডিয়াম বডি আছে, সেই বডি আজ এবং কালকের মধ্যেই আমরা আলোচনায় বসে আমরা আমাদের কর্মসূচি প্রেসের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে টিএমসির আজকের যেখানে ধর্ণামঞ্চ ছিল চাকরির দুর্নীতি সম্পর্কে যখনই জানানো হয় ওই সংক্রান্ত বিষয়ে কোনো পরিষ্কার করে বলুন আপনার বলছি আজকের যেটা